সমাসের আমরা যে প্রকারভেদ দেখেছি বা সমাসের আমরা যে প্রকারভেদ জানি, এই প্রকারভেদের প্রথম প্রকারটাই হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। আলোচনার শুরুতেই প্রথমত আমরা আসি দ্বন্দ্ব শব্দের অর্থ কী। আমরা নর্মালি জানি যে দ্বন্দ্ব মানে হচ্ছে কি ঝগড়া, মারামারি। আচ্ছা, কিন্তু সমাসের ক্ষেত্রে এখানে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে দ্বিত্ব বা জোড়া। কি বললাম আমি? দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে দ্বিত্ব বা জোড়া। দ্বিত্ব মানে হচ্ছে দুই, আর জোড়া মানে তো বোঝেনি, কাপল, জোড়া। তার মানে এখান থেকে আমরা একটা কনসেপ্ট গ্রো করতে পারি এরকম, যে দ্বন্দ্ব সমাস জোড়ায় জোড়ায় আসবে, মানে দুইটা করে করে আসবে। আচ্ছা, এখন আসি, বিগত ক্লাস থেকে একটা জিনিস আমরা জানতে পেরেছি যে দ্বন্দ্ব সমাসের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। তাহলে দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা আমরা এরকম একটা দাঁড় করাতে পারি, যে সমাসের পূর্বপদ এবং পরপদের উভয় পদের অর্থ প্রাধান্য পায় সেটাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন আসি, পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য পাবে, এটা তো স্বাভাবিক। এছাড়াও দ্বন্দ্ব সমাস চেনার জন্য আরও কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে দ্বন্দ্ব সমাস জোড়ায় জোড়ায় আসবে, মানে দুইটা করে আসবে। দুই নাম্বার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উভয় পাশে একই রকম পদ থাকবে। উভয় পাশে একই রকম পদ থাকবে বিষয়টা কীরকম, আমি এখানে কিছু দ্বন্দ্ব সমাসের এক্সাম্পল লিখেছি, আপনারা একটু খেয়াল করেন। দিন রাত, এই দিন এটা একটা নাম শব্দ বা বিশেষ্য, বা ইংলিশে যদি বলি নাউন, রাতটাও কিন্তু নাউন। মানে এমন হওয়া যাবে না যে এখানে বিশেষ্য আসছে এখানে ক্রিয়া আসছে। যে দেখেন দা কুমড়া, দুইটাই কি নাউন। একটু অন্যরকম এক্সাম্পলে আসি, দেখেন আসা যাওয়া, দুইটাই হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া। আচ্ছা, তারপর দেখেন যিনি তিনি, দুইটাই হচ্ছে কি সর্বনাম। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য কি বললাম, প্রথমত একটা তো বলছি যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ কি হবে, উভয় পদেরই অর্থ প্রাধান্য পাবে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে উভয় পাশে একই রকম পদ থাকবে। একই রকম পদ মানে বোঝাচ্ছে যেটা, প্রথম পদটা যদি বিশেষ্য হয় পরবর্তী পদটা অবশ্যই বিশেষ্য হবে। প্রথম পদটা যদি ক্রিয়া হয় পরের পদটাও কি হবে, ক্রিয়া হবে। তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্য আমার মনে হয় বোঝা গেছে, যে দ্বন্দ্ব সমাসের উভয় পাশে একই রকম পদ থাকবে। এরপরে আসি তিন নাম্বার বৈশিষ্ট্য যেটা, উভয় পাশে একই রকম বিভক্তি থাকবে। মানে দ্বন্দ্ব সমাসে আমরা যে হাইফেনটা ব্যবহার করতেছি, এর উভয় পাশে কি থাকবে, একই রকম বিভক্তি থাকবে। একই রকম বিভক্তি বিষয়টা আমরা বিভক্তির ক্লাসে জানবো, বা ইতোমধ্যে যারা জানেন তারা বিভক্তির বিষয়টা কি, শব্দের সাথে এই যে যুক্ত যে অংশগুলো, আপনি খেয়াল করে দেখেন, দিন এখানে শূন্য বিভক্তি আছে, রাত এখানে শূন্য বিভক্তি আছে। এখানে খেয়াল করেন আপনি, আশা এখানে আ বিভক্তি যুক্ত হয়েছে শেষে, এখানে কি যাওয়া আ বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে পরবর্তী যেটা আমরা শিখলাম, যে দ্বন্দ্ব সমাসের উভয় পাশে কি থাকবে, একই রকম বিভক্তি যুক্ত থাকবে। এরপর আসি, তারপরের যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে, অধিকাংশ দ্বন্দ্ব সমাসে হাইফেন থাকবে। একদম 99%, কি বললাম, 99% দ্বন্দ্ব সমাসে কি থাকবে, হাইফেন থাকবে। সুতরাং হাইফেন থাকলেই আমরা বুঝে নেব যে ওইটা কোন সমাস হবে, দ্বন্দ্ব সমাস। এখন হাইফেনটা কোথায় থাকবে, থাকবে হচ্ছে সমস্ত পদে। আমরা এখানে যে পদগুলো লিখছি এগুলো কিন্তু কি লিখছি, সমস্ত পদ লিখছি। আচ্ছা, সর্বশেষ যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে অবশ্যই ও এবং আর, এই তিনটা অব্যয়ের একটা অব্যয় থাকবে। কি বললাম তাহলে আমি, দ্বন্দ্ব সমাসের যে আমরা ব্যাস বাক্য করব, এই ব্যাস বাক্যে অবশ্যই ও এবং আর, এই তিনটা অব্যয় থাকবে। এই জন্য দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য করা হচ্ছে খুবই সহজ, মানে অন্যান্য যে সমাসগুলো আছে আমাদের সেগুলোর থেকে অনেক সহজ। এখন আসেন তাহলে আমরা টোটাল কয়টা, যদি বলি চারটা আমরা বৈশিষ্ট্য, এই চারটা বৈশিষ্ট্য যদি কোথাও খুঁজে পাই, সেটা আমরা নিঃসন্দেহে ধরে নেব যে এটা কোন সমাস হবে, দ্বন্দ্ব সমাস হবে। তাহলে প্রথমটা কি, পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। দুই নাম্বার বিষয়টা কি, এই যে হাইফেনের উভয় পাশে একই রকম পদ থাকবে। তিন নাম্বার যেটা আমরা জানলাম, দ্বন্দ্ব সমাসের উভয় পাশে পদগুলোতে একই রকম বিভক্তি যুক্ত হবে। প্রথমটাতে যদি শূন্য বিভক্তি হয় পরেরটাতেও
শূন্য বিভক্তি হবে এবং শেষেরটা যেটা দ্বন্দ্ব সমাসের আমরা যে ব্যাস বাক্য করব সেখানে ও এবং আর এই তিনটা অব্যয়ের যে কোনো একটা অব্যয় থাকবে। এখন আমাদের বোর্ডে লেখা দ্বন্দ্ব সমাসগুলোর দিকে একটু খেয়াল করেন। দিন রাত, এখন দেখেন তাহলে আপনি ব্যাস বাক্য করতে পারেন দিন ও রাত, অথবা ব্যাস বাক্য করতে পারেন দিন এবং রাত। আচ্ছা, দিন আর রাত, এখন এটার মধ্যে যেটা সুইটেবল হয় দিন ও রাত, নর্মালি আমরা সেটাই ইউজ করি। তাহলে দেখেন এই ও এবং আর এই তিনটা অব্যয়ের বাইরে আপনি ব্যাস বাক্যে কিছু ব্যবহার করতে পারছেন না। আমরা কিন্তু এখানে শুধু সমস্ত পদগুলো লিখেছি। কেন সমস্ত পদগুলো লিখেছি? কারণ ব্যাস বাক্য করা মোটামুটি সহজ, এটা সবাই পারবেন। এখন আসেন প্রকারভেদের বিষয়টা। দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ। কোনো বইয়ে আপনি পাবেন 12 প্রকার, কোনো বইয়ে আপনি পাবেন 13 প্রকার, কোনো বইয়ে আরও বেশি পাবেন। আমরা যদি একটু টেকনিক্যাল হই, দ্বন্দ্ব সমাস মূলত 2 প্রকার। আমরা বলতে পারি যে 2 প্রকার। কি? একটা হচ্ছে একই রকম দ্বন্দ্ব সমাস সেগুলোকে আমরা বলতে পারি সমার্থক দ্বন্দ্ব, আর একটা হচ্ছে কি সমার্থক বাদে বাকি যেগুলো, এটার আমরা নাম দিতে পারি ভিন্নার্থক দ্বন্দ্ব। কি বললাম? তাহলে একটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব আর একটা হচ্ছে কি ভিন্নার্থক দ্বন্দ্ব। এটা আমি আপনাদেরকে বললাম বোঝার সুবিধার্থে। এমনিতেই যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এখন আসেন ক্লাসিফিকেশনে চলে যাই। দেখেন প্রথমটা বলছি কি বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব মানে হচ্ছে যে দ্বন্দ্বগুলোর বিপরীত শব্দ হয়। যেমন আমি একটা লিখেছি কি দিন রাত, এরকম বিপরীত শব্দ হয় লাভ ক্ষতি, আসল নকল। যে শব্দগুলোর বিপরীত শব্দ হবে সেগুলোর আমরা নাম দেব কি বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপর আসি 2 নাম্বার যেটা বলছি বিরোধার্থক দ্বন্দ্ব। খেয়াল করেন বিরোধার্থক দ্বন্দ্ব আমি লিখেছি কি দা কুমড়া। এখন আসেন বিপরীতার্থক আর বিরোধার্থক দুইটা বিষয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং এই দুইটা কিন্তু পরীক্ষায় বেশ ঝামেলা তৈরি করে। দেখেন একটা আর একটার বিপরীত আর একটা আর একটার বিরোধী দুইটা বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে। আচ্ছা, দা কুমড়া, এখন দা কি কুমড়ার বিপরীত শব্দ? জি না, দা কিন্তু কুমড়ার বিপরীত শব্দ না, কিন্তু দা আর কুমড়ার কাজ হচ্ছে বিপরীত। কাজ হচ্ছে কি বিপরীত, এই জন্য এটার নাম আমরা কি দিছি বিরোধার্থক। কিন্তু দিন রাত এটা কিন্তু বিপরীত শব্দ, একটা আর একটা কিন্তু বিপরীত শব্দ দিন রাত। কিন্তু দেখেন দা কুমড়া বিপরীত শব্দ না, দায়ের কাজ হচ্ছে কি কুমড়াকে কাটা। এরকম সাপে নেউলে, দেখেন তো সাপ আর বেজি এটা কি একটা আর একটার বিপরীত না, কিন্তু কার্যক্রম কি বিরোধী, একজন আরেকজনকে দেখতে পারে না। এজন্য তাহলে দা কুমড়া সাপে নেউলে এগুলো হচ্ছে কি বিরোধার্থক দ্বন্দ্ব। এরপর আসি সমার্থক দ্বন্দ্ব। সমার্থক বিষয়টা কি? সমার্থক শব্দ সম্পর্কে আমরা সবাই মোটামুটি পরিচিত বা জানি। সমার্থক বিষয়টা হচ্ছে একই রকম হইতে হবে, একই রকম মিনিং হইতে হবে। একটা এক্সাম্পল আমরা লিখেছি চিঠিপত্র। দেখেন যেটা চিঠি ওইটাই কি পত্র। আচ্ছা, এরপর আসেন হাট বাজার, টাকা পয়সা, ধন সম্পদ। খেয়াল করে দেখেন তো আমি যে শব্দগুলো বলছি, টাকা যা পয়সাও তা, হাট যা বাজারও তা। তাহলে এই যে হাট বাজার, টাকা পয়সা, জামা কাপড়, ধন সম্পদ, এই টাইপ একই রকম মিনিং যদি দুই পাশে বোঝায় তখন সেটাকে আমরা বলবো কি সমার্থক দ্বন্দ্ব। এবার আসি সংখ্যাবাচক দ্বন্দ্ব। সংখ্যাবাচক কীরকম? এই যে হাইফেনের দুই পাশে যদি সংখ্যা থাকে, সংখ্যা বিষয়টা কীরকম? আপনারা অনেকগুলো বাগধারার সাথে পরিচিত, যেমন দেখেন 9-6, এটা একটা বাগধারা না? 9-6 মানে কি অপচয় করা। এই যে দেখেন শুরুতেও একটা সংখ্যা, শেষেও একটা কি সংখ্যা। ব্যাস বাক্য কী হবে আমার 9 ও 6। তাহলে এই যে 9-6 এটা হচ্ছে কি সংখ্যাবাচক দ্বন্দ্ব। এরকম আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন ধরেন 19-20। 19-20 মানে কি? 19-20 মানে হচ্ছে সামান্য পার্থক্য। তাহলে এই যে 19-20, 19ও একটা সংখ্যা, 20ও একটা সংখ্যা। তারপর দেখেন এরকম আছে কি 7-17, 7 একটা সংখ্যা, 17 একটা সংখ্যা। এগুলো মূলত বাগধারা থেকেই আসছে। তাহলে এরকম উভয় পাশে যদি সংখ্যা থাকে সেগুলোকে আমরা কি বলবো সংখ্যাবাচক দ্বন্দ্ব। এর পরেরটাতে আসি, পরের যেটা সেটা হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব। অঙ্গবাচক কীরকম? যেমন ধরেন শরীরের যে অঙ্গ আমাদের, হাত পা, নাক কান, চোখ মুখ, বুক পিঠ, এই টাইপ যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো কি অঙ্গবাচক। হ্যাঁ, এখানে আবার একটু ঝামেলা আছে, খেয়াল করেন। যদি দেয়া থাকে যে মাথা মুন্ডু, নিচের কোন ধরনের দ্বন্দ্ব? তাহলে দেখেন মাথা মুন্ডু, মাথা তো অঙ্গ, এটা বুঝতে পারতেছেন, কিন্তু যেইটা মাথা সেটাকে আবার কিন্তু কি বলা হচ্ছে মুন্ডু বলা হচ্ছে। তাহলে দেখেন অঙ্গবাচকে কিন্তু পার্থক্য আছে, হাত একটা জিনিস, পা আলাদা আর একটা অঙ্গ।
তাই না? কিন্তু যখন আমরা বলছি মাথা মুন্ডু, তখন মাথা আর মুন্ডু এটা কিন্তু সমার্থক, তখন এইটা কিন্তু আর অঙ্গবাচকের মধ্যে আসবে না। তাহলে এটা কিসের মধ্যে আসবে? সমার্থকের মধ্যে আসবে। আচ্ছা, এবার আসি দুটো সর্বনাম যোগে। দুইটা সর্বনাম যোগে কীরকম? যিনি, তিনি, যা, তা, এই যে দুইটা করে সর্বনাম ব্যবহার হয়ে মাঝখানে হাইফেন যোগে যদি কোনো সমাস হয়, সেটাকে তাহলে আমরা কি বলবো? দুইটা সর্বনাম যোগে দ্বন্দ্ব সমাস। পরেরটা খেয়াল করেন, দুইটা ক্রিয়া যোগে। দুইটা ক্রিয়া কীরকম? আসা যাওয়া, নাওয়া খাওয়া, এরকম দুইটা ক্রিয়া বিশেষণ যোগে হতে পারে। যেমন যদি বলি ধীরে সুস্থে, তাহলে দেখেন দুইটা ক্রিয়া বিশেষণ যোগে হচ্ছে। তাহলে সর্বনাম যোগে হলে হবে, আমরা ওইটার প্রকারভেদের নাম দিব কি? দুইটা সর্বনাম যোগে দ্বন্দ্ব। দুইটা যদি ক্রিয়া যোগে হয় তাহলে আমরা নাম দিব কি? দুইটা ক্রিয়া যোগে দ্বন্দ্ব। এরপর আসেন শেষের এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটা একটু বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা আসেন কি বলতেছে? অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে অলুক শব্দটা আসলে কি। অলুক শব্দটার অর্থ হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। কি বললাম? অলুক শব্দের অর্থ হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। তাহলে অলুক দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কীরকম? অলুক দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে, কোথায়? সমস্ত পদে বিভক্তি লোপ না পায়, মানে যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে বিভক্তি লোপ পায় না, সেটাকে আমরা কি বলবো? অলুক দ্বন্দ্ব সমাস। খেয়াল করে দেখেন, আমি একটা এক্সাম্পল লিখেছি, দুধে ভাতে। এইটার যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি হবে? দুধে ও ভাতে। এখন আপনি দেখেন, এই যে সমস্ত পদটা লিখছি আমি, এটা দুধ ও ভাতও হতে পারত, কিন্তু বিভক্তিগুলো কি আছে? বিভক্তিগুলো এখানে আছে, বিভক্তিগুলো উঠে যায়নি। এরকম দুধে ভাতে, রাজায় প্রজায়, এই যে দেখেন রাজায় অন্তস্থ বিভক্তি আছে, হাটে বাজারে, বনে জঙ্গলে, এরকম বিভক্তিযুক্ত যেগুলো থাকবে এবং মাঝখানে যদি হাইফেন থাকে, সেগুলো আমার কি হয়ে যাবে? সেগুলো আমাদের অলুক দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়ে যাবে। এরপর আসি, অলুক যদি বুঝতে পারেন, তারপর যেটা একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে এইটা একটু অন্যরকম সমাস। দ্বন্দ্বের সবগুলো প্রকারভেদ আমরা যে দেখছি, আমরা বলছিলাম যে দ্বন্দ্ব সমাস নর্মালি জোড়ায় জোড়ায় আসে। আপনারা খেয়াল করেন, দিন রাত, দা কুমড়া, চিঠিপত্র, সবগুলো কি জোড়ায় জোড়ায় আসছে। কিন্তু একশেষ দ্বন্দ্ব সমাস, এটা শুধুমাত্র একটা শব্দ লিখছি আমরা, কি? আমরা। আচ্ছা, একশেষ দ্বন্দ্ব সমাসটা হচ্ছে সেই দ্বন্দ্ব সমাস যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য আপনি নিজের ইচ্ছা মতো করতে পারেন। আচ্ছা, ইচ্ছা মতো মানে কি? আপনি নিয়মের বাইরে গিয়ে করবেন, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যে পূর্বপদ এবং পরপদ সুনির্দিষ্ট নয়। কি বললাম তাহলে আমি সংজ্ঞাটা? পূর্বপদ এবং পরপদ সুনির্দিষ্ট নয়, সেটাকে আমরা কি বলবো? একশেষ দ্বন্দ্ব। আচ্ছা, আমি বুঝাচ্ছি, দেখেন, আমরা, এই বাক্যটার ব্যাস বাক্য আপনি কি করতে পারবেন? আমি, তুমি ও সে। আবার দেখেন, আপনি ব্যাস বাক্য করতে পারবেন কি? তুমি, আমি, সে। তাহলে এই যে দেখেন, ব্যাস বাক্যের শব্দগুলো আপনি কি করতেছেন? চেঞ্জ করে দিচ্ছেন। এই যে চেঞ্জ করতে পারার ক্ষমতা, এটা শুধুমাত্র একশেষেরই আছে, অন্য কারো এই ক্ষমতাটা নাই। দেখেন, একটু খেয়াল করেন, দিন রাত, যদি আমি বলি দিন ও রাত, এই জন্য এইটার সমস্ত পদ লিখতে পারছি আমি দিন রাত। কিন্তু যদি আমি লিখি রাত ও দিন, তখন অবশ্যই আমাকে সমস্ত পদ লিখতে হবে রাত দিন। মানে আমি পূর্বপদটা পূর্বে রাখতে হবে, পরপদটা পরে রাখতে হবে। কিন্তু একশেষ দ্বন্দ্বের এই যে পূর্বপদ পরপদ এক্সচেঞ্জ করার এই এবিলিটিটা তার আছে। তাহলে আমরা কি বললাম? একশেষ দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্ব সমাস যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ কি নয়? সুনির্দিষ্ট নয়, তারা নিজেদের মতো করে চেঞ্জ করে নিতে পারে। আচ্ছা, তোমরা যদি বলি তুমি ও সে, বা সে ও তুমি, দুইটাই কি হয়ে যাচ্ছে? তোমরা। তাহলে দুইটাই কি হয়ে যাচ্ছে? দুইটাই আমার ব্যাস বাক্য কারেক্ট হচ্ছে। তাহলে এই যে আমরা, তোমরা, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এরপর আসি শেষেরটা। শেষেরটা যেটা আমরা নাম দিয়েছি বহুপদী দ্বন্দ্ব সমাস। আচ্ছা, বহুপদী দ্বন্দ্ব সমাস বিষয়টা কি? এত যাবত আমরা দেখে আসছি দ্বন্দ্ব সমাসে দুইটা করে, মানে জোড়ায় জোড়ায় আসতেছে। তাহলে বহুপদী মানে কি? অবশ্যই দুইটার বেশি শব্দ আসবে, দুইটার বেশি কি আসবে? শব্দ আসবে। তাহলে যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে দুইয়ের অধিক শব্দ আসে, কি বললাম কথাটা? যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে দুইয়ের অধিক শব্দ আসে, সেটাকে আমরা বলছি কি? বহুপদী দ্বন্দ্ব সমাস।
আমি একটা এক্সাম্পল লিখেছি সাহেব বিবি গোলাম, এটা একটা বিখ্যাত বই, একটা বইয়েরও নাম এটা, বিমল মিত্রের লেখা একটা বই। এখন দেখেন আমরা এত যাবত দেখলাম দিন রাত দুইটা শব্দ, এখানে কিন্তু তিনটা চলে আসছে। আচ্ছা, আপনারা এরকম রাস্তাঘাটে পোস্টার দেখেন না বা সাইনবোর্ড দেখেন না, নাক কান গলা বিশেষজ্ঞ, দেখেন নাক কান গলা এগুলোর মধ্যে দেখবেন হাইফেন দেওয়া আছে। তাহলে এই যে দুইয়ের অধিক শব্দ চলে আসলো। তারপর আমি যদি বলি কাঠ খড় কেরোসিন, এই যে দেখেন কাঠ খড় কেরোসিন, তিনটা শব্দ চলে আসছে। এরকম দুইয়ের অধিক শব্দ মাঝখানে হাইফেন যোগে যদি দ্বন্দ্ব সমাস হয়, সেটা অবশ্যই কোন ধরনের দ্বন্দ্ব সমাস হবে? বহুপদী দ্বন্দ্ব সমাস হবে। তাহলে আমরা আমাদের দ্বন্দ্ব সমাসের এই ক্লাস থেকে যেটা জানলাম, আমরা মূলত প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করেছি। প্রকারভেদে বিপরীতার্থক আর বিরোধার্থক, এটার পার্থক্যটা আমরা জেনেছি যে কোনগুলো বিপরীতার্থক আর কোনগুলো বিরোধার্থক। এরপর সমার্থক, সহজ জিনিস, সবাই বুঝতে পারে। সংখ্যাবাচক যদি সংখ্যা থাকে, অঙ্গবাচক যদি শরীরের কোনো অঙ্গ বোঝায়। এরপর দুটো সর্বনাম, দুটো ক্রিয়া বিশেষণ, এগুলো বোঝা যাচ্ছে ওই পদ অনুযায়ী হবে। এরপর আসেন অলুক, আমরা কি বলছিলাম বিভক্তি লোপ পাবে না, তার মানে বিভক্তি অপরিবর্তিত থাকবে। এরপর আসেন একশেষ বলছিলাম যে কি করার এবিলিটি আছে, পূর্বপদ পরপদ ইচ্ছা মতো সাজানোর এবিলিটি আছে। আর শেষে যেটা বলছিলাম বহুপদী, দেখেন নামের মধ্যেই সংজ্ঞা দেয়া। বহুপদী বিষয়টা তাহলে কি, যে দুইয়ের অধিক পদ যদি সমস্ত পদে থাকে সেটাই হচ্ছে কি বহুপদী। তাহলে এই ছিল আমাদের দ্বন্দ্ব সমাস সম্পর্কিত বিস্তারিত আলোচনা। এই অংশে আমরা মূলত দেখেছি দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ, যেমন বিপরীতার্থক, বিরোধার্থক, সমার্থক, সংখ্যাবাচক, অঙ্গবাচক, দুটি সর্বনাম যোগে, দুটি ক্রিয়া যোগে, অলুক দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব সমাস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী অংশের আলোচনা দ্বিগু সমাস। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।